আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাজনীতি এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। মির্জা ফখরুল নদী পার হতে দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহনের সিরিয়াল। বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির বিশেষ নিষেধাজ্ঞা। সীমান্তের বাইরে প্রভু নয়, সবাই বন্ধু ও অংশীদার, পররাষ্ট্রমন্ত্রী। হাদি হত্যা মামলার বাদী নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদি। ওসমানী হাসপাতালে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি। পুশিন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার। বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা নিয়ে নতুন নির্দেশনা। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর, ঘরবাড়িতে আগুন। 6 জেলায় বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্র সহ 6 জনের। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিজেপিতে ভাঙনের সুর, মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা আন্না মালাইয়া। সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পিপাসায় 49 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং তার বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের নিয়ে অপপ্রচার পরিকল্পিত বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। যা খুশি তা করা হয়। সমাজের কাছে রাজনীতিবিদদের একটা সবচেয়ে বড় হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ায় প্রায় 6 ঘন্টা ঘাটটি বন্ধ ছিল। তবে শুক্রবার বেলা 3:30টার দিকে পুনরায় 7 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে। এর আগে সকাল 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নৌ পুলিশ আগেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। শুক্রবার সন্ধ্যার পরে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে 3টি ঘাটের মধ্যে 2টি ঘাট সচল রয়েছে। একটি ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের সুনিপুণ অর্গানিক পর্যন্ত 2 সারিতে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। বিকেল 3:30টা থেকে 7 নম্বর ফেরিঘাট সচল হলেও ঢাকামুখী যানবাহনের সিরিয়াল দীর্ঘ হচ্ছে। এতে প্রায় 200 থেকে 300 যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। সংসদের বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন রোববার 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। এ লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স এর 28 ও 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে নিম্নলিখিত এলাকায় শনিবার 6 জুন দিবাগত রাত 12টা থেকে সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের সীমান্তের বাইরে কেউ প্রভু নয়, সবাই বন্ধু ও অংশীদার। তিনি জানান, বর্তমান সরকার বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে। শুক্রবার ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ ব্রিফিং এ তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রথম নীতির ভিত্তিতে দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। এর অর্থ বাংলাদেশ একা নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে কেন বাদী করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মামলার বাদী নির্ধারণের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মাসুমা হাদি লিখেন,
গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর তিনি দ্রুত ঢাকায় এসে সরাসরি হাসপাতালে অবস্থান করেন এবং পুরো সময় ভাইয়ের পাশে ছিলেন। তার দাবি, সেই সময় উপস্থিত থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে জাবেরের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হয়, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরো বলেন, ওই সময় পরিবারের মানসিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং এমন পরিস্থিতিতে কার অনুমতিতে মামলা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট করা প্রয়োজন। সিলেট অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার অন্যতম প্রধান ভরসা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 900 শয্যার এই বৃহৎ সরকারি হাসপাতালে প্রতিদিন গড়ে 2000-এরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। তবে এই বিপুল রোগীর চাপকে পুঁজি করে হাসপাতাল জুড়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দালাল সিন্ডিকেট, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনুসন্ধানে জানা গেছে, হাসপাতাল ঘিরে গড়ে ওঠা এই সিন্ডিকেটে জড়িত রয়েছে বেসরকারি ক্লিনিক, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টারের মধ্যস্থভোগী এবং অ্যাম্বুলেন্স চালকদের একটি প্রভাবশালী চক্র। তাদের দৌলতে রোগী ও স্বজনরা প্রতিনিয়ত হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এরাই আপনার বাবার খুনি, এরাই আপনার মায়ের খুনি, এরাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি, বাংলাদেশ জামাতে ইসলামের অসংখ্য নেতাকর্মীর খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা করেছে, শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামাকে হত্যা করেছে এবং পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রতিরোধে কোস্টগার্ড সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা পরিলক্ষিত হয়নি। সীমান্তবর্তী এলাকায় কোস্টগার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশিন প্রতিরোধ সহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। মার্কিন ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্প্রতি বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে। অনভিবাসী নন ইমিগ্রেন্ট ভিসা প্রার্থীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাইভেসি উন্মুক্ত রাখতে হবে। ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যেমন ফেসবুক, টুইটার, এক্স, ইনস্টাগ্রাম ইত্যাদি সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস অবশ্যই পাবলিক রাখতে হবে। শুক্রবার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা ও মাইকিং করে 2 দফায় সহিংসতার ডাক দেওয়ায় 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে সকালে 144 ধারা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মানুষজন বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে অবস্থান নিয়েছে। এতে থমথমে অবস্থা বিরাজ করছে জগৎপুরা ও গোলপ্যাঁচা এলাকায়। শুক্রবার সকালে নলিন বাজার ও জগৎপুরা এলাকায় হামলার ঘটনা ঘটেছে। পরে জগৎপুরাতে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে বিশৃঙ্খলা রোধে গোপালপুরের নলিন বাজার, গোলপ্যাঁচা এবং ভুইয়াপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে একজন মারা যাওয়া ও ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং 2 দফায় মার্কিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুর অংশের লোকজন। পরিস্থিতি স্বাভাবিক করতে গত রাতে 12টার পরেই গোপালপুর ও ভুইয়াপুরের স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করেছে। গত রাত থেকেই ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বজ্রপাতে দেশের 6 জেলায় এক স্কুল ছাত্র ও 4 কৃষকের মৃত্যু হয়েছে। তার মধ্যে মাঠে কাজ করার সময় বরগুনার এক কৃষক মাঠ থেকে গরু আনতে গিয়ে পটুয়াখালী, শরীয়তপুর ও পিরোজপুরে 3 কৃষক এবং বরিশালে মাছের ঘিরে কাজ করতে গিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এর আগে দুপুরে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিকেল 4টার দিকে হাকান ফিদান
উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বিজেপির সবচেয়ে পরিচিত মুখ কে আন্নামালাই অবশেষে দল ছেড়ে দিয়েছেন। গত কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির জাতীয় সভাপতি নিতেন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্য পদ থেকে দেওয়া পদত্যাগ গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা ঠিক আগেই এই ঘোষণা আসে। নাইজারের সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পড়ায় পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। আগাদেস গভর্নরেট ফেসবুকে করা পোস্টে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মৃত ওই ব্যক্তিরা মুসলমানদের একটি উৎসবে যোগ দিতে বাড়ি ফিরছিলেন। পথে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। এক পর্যায়ে তাদের কাছে থাকা পানি শেষ হয়ে যায়। আসামকো থেকে ৮০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে পানির পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়। আফামাতা নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সংযোগস্থল এবং এটি মালি সীমান্তেরও কাছাকাছি। ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে গভর্নরেট জানায়, কিন্তু মেরামত করতে পারেনি তারা। যাত্রীরা এক প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। সেখানে চরম তাপপ্রবাহ ও পানির অভাবে তাদের বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।